ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমার বড় আপুর নাম জুঁই। সাল 2017। আপু বিবিএ নিয়ে পড়ার জন্য ঢাকার মিরপুরে অবস্থিত একটি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেন। জুঁই আপুর এটাই প্রথম বাসা থেকে দূরে কোথাও থাকা। ভার্সিটিতে যাওয়ার সুবিধার জন্য মিরপুরে তার বান্ধবীর সাথে একটি ভাড়া বাসায় ওঠেন। ঘটনাটি মূলত এই বাসাটিকে ঘিরে। আমি আপুর ভাষায় শেয়ার করছি। আমাদের বাসাটি নিচতলায় ছিল। এটি এক রুম বিশিষ্ট এবং সাথে ছিল একটি অ্যাটাচড বাথরুম এবং একটি ছোট্ট রান্নাঘর। এই ঘরটি মূলত গার্ডদের জন্য হয়ে থাকে, কিন্তু এই এলাকাটি কলোনির মতো ছিল, তাই এখানে কোনো গার্ডের প্রয়োজন ছিল না। তাই বাড়ির মালিক ব্যাচেলারদের জন্য রুমটি ভাড়া দেওয়ার একটি নোটিশ দেন এবং আমি আর আমার বান্ধবী সেই বাসাটিতে উঠে যাই। বাড়ির মালিক প্রথম দিকে খানিকটা আপত্তি করলেও শেষমেশ রাজি হয়ে যান। তো প্রথম 1 মাস আমাদের কোনো সমস্যা হয়নি। দিনগুলো খুব স্বাভাবিকভাবে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে একদিন আমার রুমমেটের মা অসুস্থ হয়ে যাওয়ায় 15 দিনের জন্য তারা দেশের বাড়ি নোয়াখালীতে চলে যান। আমার একা থাকার অভ্যেস নেই, কিন্তু নিজেকে মানিয়ে নিতে চেষ্টা করছিলাম। 15 দিনই তো চলে যাবে, অথবা যদি খুব বেশি সমস্যা হয় তাহলে আমি বাসায় অর্থাৎ গাজীপুরে চলে যেতে পারবো। কিন্তু আমার রুমমেট যাওয়ার 2-3 দিনের মাথায় এমন একটা ঘটনা ঘটে যা আমার কাছে কোনোভাবে স্বাভাবিক বলে গণ্য হয়নি। তো আমার রুমমেট যাওয়ার 2 দিন পর, সম্ভবত রাতের সময়, আমি ফোন ইউজ করছিলাম। এমন সময় আমি হঠাৎ করেই কুকুরের ডাক শুনতে পাই। স্পষ্টত বোঝা যাচ্ছিল যে শব্দটি একটি কুকুর করছে এবং এই ধরনের ঘটনাগুলো খুবই সাধারণ। কিন্তু আমার খটকা লাগলো তখন যখন আমি বুঝতে পারলাম যে কুকুরটা সজোরে চেঁচিয়ে যাচ্ছে এবং শব্দ শুনে মনে হচ্ছে যেন শব্দটি বিল্ডিং এর ভেতরেই হচ্ছে, এবং আমি আমার বাসার মেইন দরজাটি খুললেই আমি কুকুরটিকে দেখতে পাবো। কিন্তু তা কি করে সম্ভব? এখন তো রাত 11টা বাজে এবং এই বিল্ডিং এর মেইন দরজা রাত 10টার মধ্যে বন্ধ করে দেয়া হয় এবং কোনো ইমার্জেন্সি ছাড়া এই দরজা খোলা হয় না। আর মেইন গেটেও তো এমন কোনো ছোটখাটো ফাঁকা জায়গা নেই যার ভেতর দিয়ে কুকুর ভেতরে চলে আসতে পারে। সাহস করেই গেটের বাইরে কি হচ্ছে তা দেখতে চাই। আমাদের বাসার মেইন গেটের সাথে কেঁচি গেট ছিল। তো আমি কেঁচি গেটটা খুলে, শুধুমাত্র দরজাটা খুলে বাইরে উঁকি দেই এবং যা দেখলাম, প্রায় 2 ফুট লম্বা একটা কুকুর আমার দরজার দিকে মুখ করে গ্যারাজের সামনে দাঁড়িয়ে আছে। কুকুরটি ততক্ষণে চুপ হয়ে গেছে এবং স্ট্রেট 5 মিনিটস আমার দিকে তাকিয়ে থাকে। তখন আমি কি বলবো, এমন অদ্ভুত আর ভয়ঙ্কর ঘটনা আমি আগে কখনো ফেস করিনি। মনে হচ্ছিল যেন কুকুরটি চোখের পলক ফেলছে না। আমি কুকুরটিকে দেখে চোখ সরিয়ে নিলাম। বিল্ডিং এর মেইন দরজাটি চেক করলাম সেটি বন্ধ আছে কিনা। দরজাটি বন্ধ ছিল এবং সেখানে একটি তালা ঝুলছিল। তখন আমি আবার কুকুরটির দিকে তাকালেই আমার সেই চাহনি এক আশ্চর্য রকমের ভয় ধরিয়ে দেয় এবং আমি আমার বাসার মেইন গেটের দরজাটা বন্ধ করে দেই। খাটে গিয়ে বসে পড়ি। আমি প্রায় 10 থেকে 20 মিনিট ওয়েট করি এবং খেয়াল করি যে কুকুরটি আর কোনো শব্দ করছে না। আমি দরজা হালকা ফাঁক করে বাইরে দেখার চেষ্টা করি এবং দেখি কুকুরটি সেখানেই সেভাবেই দাঁড়িয়ে আছে। তো এই ঘটনার 2 দিন পর বর্ষাকাল ছিল, বাইরে সামান্য ঝড় বৃষ্টি। এমন সময় আমি আমার কম্পিউটারে খুব গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট করছিলাম। এমন সময় আমি হঠাৎ খেয়াল করলাম একটা কাক খুব উচ্চ স্বরে ডাকছে। শুনে মনে হচ্ছে যেন কাকটি আমাদের বারান্দায় বসে আছে। আমি ভাবলাম হয়তো ঝড় বৃষ্টির দিন, তাই কাকটি আশ্রয় নিয়েছে। তাই আমি ঘটনাটি খুব স্বাভাবিকভাবে নিই এবং আমি আমার কাজে মনোযোগ দেই। আমার কাজ শেষ হতে হতে প্রায় 12টা বেজে গিয়েছিল। তখন বাইরে ঝড় বৃষ্টি প্রায় নেই বললেই চলে এবং চারিদিকে নিস্তব্ধ। তখন ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এবং হঠাৎ খেয়াল করি যে আমার বারান্দা থেকে কাকের ডাকটা আবার শোনা যাচ্ছে। আমি আমার বারান্দায় গেলাম। কাকটিকে তাড়িয়ে দেব কিনা তাই ভাবছিলাম, কেননা এই কাকের ডাকে আমার ঘুম হবে না।
কিন্তু আমি যখন বারান্দার দরজাটি খুলে বাইরে তাকাই, এ কি, কাক কোথায়? কাকটি উড়ে যেত যদি আমি শব্দ শুনতে পেতাম, কিন্তু আশ্চর্যজনকভাবে সেখানে কোনো কাক বা পোকামাকড় কোনো কিছুই ছিল না। তার ঠিক পরদিন থেকে আমি খেয়াল করি আমাদের ওয়াশরুমের আয়নায় লম্বা একটি হাতের ছাপ, কিন্তু তখনও ঘটনাটি গুরুত্ব দেয়নি। ভাবলাম হয়তো হাত দিয়ে কখনো দাগ লেগে গেছে, কিন্তু রহস্যজনকভাবে ওই হাতের ছাপগুলো পরিষ্কার করার পরেও বারবার দেখা যেত। এই ঘটনাগুলো আমার কাছে খুবই অদ্ভুত লাগতো। আমি আগে কখনো এরকম ঘটনার সম্মুখীন হইনি, তাই আমি আসলে ভেবে পাচ্ছিলাম না কি করা উচিত। আর সত্যি বলতে কি, আমি আসলে কিছুটা চাপা স্বভাবের, তাই বাসায় কোনো কিছু শেয়ারও করিনি, না কোনো বন্ধু বান্ধবের সাথে, না বাসার সাথে। আমি সিদ্ধান্ত নেই যে আমি গাজীপুরে আমার বাসায় যাব এবং আমি সেখানে আমার বান্ধবী ও তার মাকে না দেখা পর্যন্ত থাকব। তাই আমি যেদিন যাব বলে সিদ্ধান্ত নেই, তার আগের দিন ব্যাগ গোছাতে থাকি এবং ব্যাগ গোছাতে গোছাতে প্রায় 10টা বেজে যায়। বলে রাখি, হাতের ছাপের কথা, এটা কিন্তু নিয়মিত দেখা যেত এবং এটা আমার কাছে খুবই আশ্চর্যজনক লাগলেও আমি কেন জানি না কাউকে বলতাম না। তো যাই হোক, সময়টা ছিল বর্ষাকাল, বাইরে বৃষ্টি পড়ছিল। এমন সময় আমার কাছে মনে হলো যেন বাইরে কোথাও একটা গোঙানির মতো শব্দ হচ্ছে। শব্দটা খুবই অস্পষ্ট ছিল কিন্তু তীব্র। মনে হলো ওপরের কোনো ফ্ল্যাট থেকে শব্দটা আসছে। বাড়িতে যখন কোনো মানুষ মারা যায় তখন মহিলারা যেমন বিলাপ করে, অনেকটা সেরকম। আমার সাথে গত কয়েকদিন ধরে এরকম অস্বাভাবিক ঘটনা ঘটছে। আমি ঘটনাগুলোর মধ্যে বারবার লজিক করার চেষ্টা করি। তো আমার মনে হয়েছিল 2 তলায় কেউ মারা যাওয়ায় হয়তো মহিলারা এরকম কান্না করছে, কিন্তু শব্দটা এতটাই ভয়ঙ্কর যে আমি নিজের লজিক নিজে বিশ্বাস করতে পারছিলাম না। তখন সত্য কথা বলতে আমার আসলে অনেক ভয় লাগছিল। তাও আমি সাহস করে দরজা খুলে আসলে বোঝার চেষ্টা করি যে শব্দটা কোথা থেকে আসছে। তো আমি বারান্দায় যাই এবং তখন আমার হঠাৎ মনে হয় শব্দটা অনেক দূরে চলে গেল। এর একটু কিছুক্ষণ আগে আমার মনে হচ্ছিল যেন শব্দটা আমার মাথা চিড়ে খাচ্ছে। শব্দটা এত তীব্র ছিল, কিন্তু এখন মনে হচ্ছে যে শব্দটা আমি শুনতে পাচ্ছি না। আমি বারান্দা থেকে আবার রুমে চলে আসি এবং রুমে প্রবেশ করার সাথে সাথে আমার মনে হলো যেন শব্দটা আবার আগের জায়গায় ফিরে এসেছে এবং খুব তীব্র সেই শব্দ। সত্যি বলতে আমার তখন মাথায় বালিশ চাপা দিয়ে থাকা ছাড়া আর কোনো কিছু করার ছিল না। তো পরের দিন সকালে আমি আর এক মুহূর্ত অপেক্ষা না করে সকাল সকাল গাজীপুরের উদ্দেশ্যে রওনা দেই। আমি মিরপুর থেকে একটি বাসে উঠে গাজীপুরে যাই। বাসে বসে থাকার সময় আমি কোমরে হালকা ব্যথা অনুভব করি, কিন্তু আমি সেটা খুব একটা গুরুত্ব দেই না, কেননা বেকায়দাভাবে ঘুমানোর জন্য হয়তো ব্যথাটা হয়েছে। গাজীপুরে যাওয়ার পর আমার মা আমাকে দেখে খুব খুশি হন, ভালো মন্দ জিজ্ঞাসা করেন। সেদিন রাতে ডিনার করে আমি, আমার মা, ছোট বোন এক রুমে বসে গল্প করছিলাম। এমন সময় আমি ব্যথাটা আবার অনুভব করলাম এবং আমি আমার মাকে ব্যাপারটা জানালাম। মা আসলে কি হয়েছে ব্যাপারটা ভালোভাবে লক্ষ্য করেন এবং তিনি অবাক হয়ে আমাকে জানান যে আমার কোমরে একটি বড় কালো দাগ। দাগ না ক্ষত বললে ভালো হয়, কেননা মনে হচ্ছিল যেন একটা বস্তু দিয়ে আমাকে আঘাত করা হয়েছে। মা আমার এই অবস্থা দেখে খুব ভয় পেয়ে যান এবং আমাকে সবকিছু বলতে বলেন। আমিও মাকে গত কয়েকদিন যা যা ঘটেছে সব বলি। তিনি খুবই দুশ্চিন্তা করছিলেন। যাই হোক, আর বিলম্ব না করে আমাকে মসজিদের হুজুরের কাছে নিয়ে যান। তাকে সবকিছু জানানো হয়। তখন তিনি আমাকে জানান ওই বাসায় হয়তো কোনো অতি প্রাকৃতিক কোনো একটা জিন বা কিছু আছে। যেহেতু আমরা স্টুডেন্ট ছিলাম, বাসায় খুব একটা নামাজ কালাম পড়া হতো না, ধর্মচর্চা হতো না, এই জন্যই হয়তো তারা আমাকে ভয় দেখিয়েছে। তিনি আমাকে নিয়মিত নামাজ পড়তে বলেন এবং বাসা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলেন, আর সম্ভব হলে বাসা পাল্টে ফেলতে বলেন। আমি হুজুরের কথা ফলো করি এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে সেই বাসায় আমার সাথে আর খারাপ কোনো কিছু ঘটে না। আসলে আমি মিরপুরে যতগুলো বাসায় থেকেছি প্রত্যেকটি বাসাতে এরকম কিছু না কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছে। ইভেন আমার মিরপুরের ফ্রেন্ডরাও বলে যে এখানে নাকি এরকম ঘটনা অহরহই ঘটে। তবে আমার সাথে আরো কিছু ঘটনা ঘটলেও এই ঘটনাগুলো মূলত আমার কাছে ছিল খুবই ভয়ানক। যদিও সিচুয়েশনগুলোতে নিজেকে সামলে নিয়েছিলাম, কিন্তু এখন যখন ঘটনা মনে পড়ে
সত্যি ভয় লাগে। এই ছিল আপুর ঘটনা। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই আমাদের জানাবেন। যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি শেয়ার করবেন আপনার কাছের মানুষের সাথে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। এখন একটা অডিও ক্লিপে যাব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। যদি ভালো লাগে তাহলে আমাদের আজকের এই এপিসোডটি শেয়ার করুন বন্ধুর সাথে, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। প্রিয় লিসেনার্স, আজকের ঘটনাটি শোনার পর হয়তো রাতের অন্ধকারে নিজের জানালার দিকে তাকাতেও আপনাদের গা ছমছম করবে। আমরা সচরাচর জিন বা অশরীর সম্পর্কে যা জানি, আজকের ঘটনাটি তার থেকে সম্পূর্ণ আলাদা। সাধারণত আমরা ভাবি জিন বা অশরীর মানেই অশিক্ষিত হিংস্র কোনো সত্তা, যাকে পবিত্র ধর্মগ্রন্থের আয়াত বা দোয়া পড়ে তাড়ানো সম্ভব। কিন্তু একবার ভাবুন তো, পরিস্থিতিটা কতটা ভয়াবহ হতে পারে যদি আপনি দেখেন সেই সত্তাটিকে তাড়ানোর জন্য হুজুর বা ইমাম সাহেব হয়তোবা দোয়া পড়ছেন, উল্টো সেই সত্তাটি ইমাম সাহেবের ভুল ধরে দিচ্ছে। শুধু তাই নয়, ইমাম সাহেবের চেয়েও সুন্দর এবং শুদ্ধ উচ্চারণে সে নিজেই পবিত্র আয়াতগুলো তিলাওয়াত করছে। বিশ্বাস করুন, যাকে তাড়াতে এসেছেন সে যদি আপনার চেয়ে বেশি ধর্মতত্ত্ব সম্পর্কে জানে, তখন অসহায়ত্ব ছাড়া আর কিছুই করার থাকে না। আর দেরি না করে সরাসরি চলে যাচ্ছি আজকের ঘটনায়। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই নিরাপদে আছেন, আপনারা পরিবারের সাথে ভালো আছেন। আমি সিফাত আলম। আজকের ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে হাজির হলাম। প্রিয় লিসেনার্স, আপনারা যারা এই মুহূর্তে একা ঘরের আলো নিভিয়ে হেডফোন কানে দিয়ে ভূত.com শুনছেন, তাদের উদ্দেশ্যে বলছি, নিজের চারপাশটা একবার ভালো করে দেখে নিন। জানালার পর্দাটা কি ঠিক মতো টানা আছে? দরজার খিলটা কি শক্ত করে লাগানো? কারণ আমরা যে পৃথিবীকে চিনি তার বাইরেও এক অদৃশ্য জগৎ আছে। সেই জগৎ আমাদের ধোয়া ছোঁয়ার বাইরে, কিন্তু আমরা তাদের ধরা ছোঁয়ার বাইরে নই। আজকে আমি আপনাদের যে ঘটনাটি শোনাবো সেটি কোনো সাধারণ ভূতের গল্প নয়। এটি এমন এক সত্য ঘটনা যা শুনলে আপনাদের বিশ্বাসের ভিত নেড়ে উঠবে। আমরা সচরাচর জিন বা অশরীর বলতে বুঝি হিংস্র কদাকার কোনো সত্তা, যাদের কাজই হলো মানুষকে ভয় দেখানো বা ক্ষতি করা। আমরা ভাবি আল্লাহর কালাম বা দোয়া পড়লে তারা ভস্ম হয়ে যাবে, পালিয়ে যাবে। কিন্তু লিসেনার্স, একবার ভাবুন তো, পরিস্থিতিটা কতটা ভয়াবহ এবং অসহায় হতে পারে যখন আপনি দেখবেন আপনি যাকে তাড়ানোর জন্য এসেছেন, উল্টো সে আপনার সাথে একই কাজ করছে। সেও আপনাকে তাড়ানোর চেষ্টা করছে। আপনার হাতে আর কোনো অস্ত্র থাকে না, তাহলে তখন কেবল হাড়হিম করা ভয় আর অমোঘ কৌতূহল ছাড়া কিছুই অবশিষ্ট থাকে না। আজকের এই ঘটনার কেন্দ্রবিন্দু বরিশাল জেলার এক নিভৃত গ্রাম। নদীমাতৃক এই বাংলাদেশে দক্ষিণাঞ্চলের গ্রামগুলো রাতেবেলা ঠিক কতটা রহস্যময় হতে পারে তা সাধারণত যারা সেখানে রাত কাটাননি তাদের পক্ষে বোঝা কঠিন। অমাবস্যার রাতে সেখানে সুপারির বাগান, বারচারের ফাঁক দিয়ে যখন বাতাস বয়, মনে হয় যেন হাজার বছরের পুরনো কোনো কান্না সেই বাতাস ধরে ভেসে আসছে। আজকের ঘটনার প্রধান চরিত্র জনাব জাহাঙ্গীর আলম। তবে এই ঘটনার বিবরণ আমরা পেয়েছি ওনার ছেলে আশিক ভাইয়ের কাছ থেকে। আশিক ভাই তখন নিতান্তই শিশু, কিন্তু তার পরিবারের উপর দিয়ে বয়ে যাওয়া সেই ঝড়ের স্মৃতি আজও সেই বাড়ির প্রতিটি ইটে, প্রতিটি গাছের পাতায় লেগে আছে। ঘটনার প্রেক্ষাপট বুঝতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে 80-র দশকের দিকে। জাহাঙ্গীর সাহেবের বাবা
অর্থাৎ আশিক ভাইয়ের দাদা মরহুম জনাব মকবুল হোসেন ছিলেন এলাকার একজন নামকরা ব্যক্তিত্ব। বিশাল সম্পত্তির মালিক, ধানি জমি, পুকুর আর মাইলের পর মাইলে বিস্তার সুপারি বাগান। মকবুল সাহেবের দাপট আর প্রতিপত্তি যেমন ছিল, তেমনি ছিল তার দারাজ। মকবুল সাহেব সংসারে তখন কাজের মানুষ অনেক বেশি ছিল। এক কথায় কাজের মানুষের কোনো অভাব ছিল না। তাদের মধ্যেই একজন মাঝবয়সী মহিলা ছিলেন, যাকে সবাই রাবেয়া বুবু বা রাবেয়া খালা বলে ডাকত। রাবেয়া খালার জীবনটা ছিল বড়ই অদ্ভুত। স্বামী সন্তানহীন এই মহিলার পৃথিবীতে আপন বলতে কেউই ছিল না। মকবুল সাহেবের সংসারটিতে তিনি নিজের মতো করে নিজেকে মানিয়ে নিয়েছিলেন। তিনি এটাকে নিজের সংসারই ভাবতেন। ভোর হতে না হতেই তিনি উঠে পড়তেন, তারপর দিনমান হাড় ভাঙা খাটুনি খাটতেন। রান্না করা, উঠোন ঝাড়ু দেওয়া, ধান ভানা, এই সবই করতেন একা হাতে। কিন্তু তবুও তার মুখে কোনো অভিযোগ ছিল না, ছিল কেবল এক অদ্ভুত নীরবতা। মকবুল সাহেব একদিন রাবেয়া খালার এই নিঃস্বার্থ সেবা দেখে তাকে ডেকে পাঠালেন। বললেন, রাবেয়া, তোমার তো বয়স হয়েছে, সারা জীবন তো আমাদের জন্যই খাটলে, তোমার শেষ বয়সে মাথা গোজের একটা নিজস্ব ঠাঁই দরকার না? আমার মূল বাড়ির উত্তর দিকে বিলের কাছে যে পুরনো ভিটাটা আছে, যেখানে ওই বিশাল তেঁতুল গাছ আর বাঁশঝাড় আছে, ওই জমিটুকু আমি তোমাকে লিখে দিলাম। তুমি ওখানেই থাকো, একটা ঘর তোলো, এখন থেকে ওটা তোমার। এই জায়গাটার বর্ণনা একটু ভালো করে শুনুন আপনারা। মূল বাড়ি থেকে বেশ খানিকটা দূরে, গ্রামের একদম শেষ প্রান্তে এই ভিটা, যেখানে মানুষের কোলাহল শেষ হয়ে জঙ্গল শুরু হয়েছে। ঠিক সেখানে এই জমির অবস্থান। জায়গাটা কেমন যেন সবসময় ছমছমে। দিনের বেলাতেও সেখানে সূর্যের আলো মাটি স্পর্শ করতে পারত না। বিশাল সব রেইন ট্রি, চাম্বল গাছ আর ঘন সুপারি বাগানে কারণে সবসময় জায়গাটা অন্ধকার হয়ে থাকতো। আর ঠিক মাঝখানে ছিল এক বিশাল প্রাচীন তেঁতুল গাছ। গাছটা এতই বড় আর ঝাঁকড়া ছিল যেন তার ডালপালাগুলো আকাশকে ঢেকে রেখেছিল এক অশুভ ছায়ার মতো। এই ভিটের মাটি ছিল সবসময় ভেজা আর স্বেচ্ছেতে। সেখানে পা দিলে নাকে আসতো ভেজা মাটির এক গন্ধ, আর তার সাথে মিশে থাকতো নাম না জানা পুরো ফুলের তীব্র এক ঘ্রাণ। বাতাসে সবসময় এক ধরনের ভারী ভাব বিরাজ করত, যেন কেউ সবসময় আড়াল থেকে আপনাকে লক্ষ্য করছে। গ্রামের মানুষ ওই দিকটায় খুব একটা যেতেন না। রাখালরা গরু চড়াতে গিয়ে ওই ভিটার সীমানায় গেলে গরু ফিরিয়ে আনতো। কিন্তু রাবেয়া খালা খুশি মনে সেই জমিতে ছোট্ট একটি টিনের ঘর তুলেছিলেন। আর ঠিক এখান থেকেই শুরু হলো রহস্যের প্রথম অধ্যায়। অদ্ভুত ব্যাপার হলো, এই নির্জন ছায়াময় বাড়িতে ওঠার পর থেকেই রাবেয়া খালার মধ্যে এক আমূল পরিবর্তন আসতে শুরু করলো। যিনি আগে সারাদিন সংসার নিয়ে ব্যস্ত থাকতেন, তিনি ধীরে ধীরে সংসার বিভাগী হয়ে পড়তে লাগলেন। তার চাল চলন, কথাবার্তা সব হঠাৎ করে যেন বদলে গেল। তিনি সারাক্ষণ নামাজ, রোজা আর ইবাদতে মশগুল হয়ে থাকতেন। গ্রামের মানুষ লক্ষ্য করলো রাবেয়া খালা আর আগের মতো কারোর সাথে কথা বলে না। তার চোখের দৃষ্টিতে এক অদ্ভুত প্রশান্তি আর এক গভীর রহস্যের ছাপ। ধীরে ধীরে লোকমুখে গুঞ্জন ছড়িয়ে পড়ল, রাবেয়া খালার উপর নাকি কোনো রহমত বা গায়েবী শক্তি নাজিল হয়েছে। গ্রামে কারো কোনো অসুখ হলে, কারো বাচ্চা কান্না না থামালে, বা কেউ যদি কোনো খারাপ বাতাসের আসরে পড়তো, তারা ছুটে যেত রাবেয়া খালার কাছে। রাবেয়া খালা তখন নিচু স্বরে বিড়বিড় করে কিছু দোয়া পড়তেন, তারপর ফু দিতেন বা পানি পড়া দিতেন। আর আশ্চর্যের বিষয় হলো, আল্লাহর রহমতে মানুষ সুস্থ হয়ে যেতেন। রাবেয়া খালার এই ঘরের পরিবেশটাও ছিল বেশ অদ্ভুত। দিনের বেলাতেও ঘরের ভেতরটা আবছা অন্ধকারে ছেয়ে থাকত। তিনি সারাক্ষণ হাতে তসবিহ নিয়ে বসে থাকতেন।
স্থানীয়রা বলতো ওই তেঁতুল গাছটার নিচে নাকি তারা গভীর রাতে কাউকে কোরআন তিলাওয়াত করতে শুনেছে। আবার কেউ কেউ বলতো রাবেয়া খালা নাকি একা নন, তার সাথে নাকি কোনো অদৃশ্য সত্তাও কথা বলে। তিনি যখন জিকির করতেন তখন মনে হতো তার সাথে আরো একটি গম্ভীর কণ্ঠস্বর যেন তাল মেলাচ্ছে। কিন্তু সেই সত্তা গ্রামের কারো কোনো ক্ষতি করতো না, বরং ওই ভিটায় গেলে মানুষের মন শান্ত হয়ে যেত। কেমন যেন এক পবিত্র নীরবতা বিরাজ করত সেখানে। কেবল বাতাসের শ্বাস আর শব্দ, বাড়ছাড়ের ক্যাচ ক্যাচ আওয়াজ আর শুকনো পাতার মর্মর ধ্বনি ছাড়া আর কিছুই শোনা যেত না। মনে হতো প্রকৃতি যেন সেখানে ধ্যানে মগ্ন। এভাবেই অনেক বছর কেটে গেল। 90-এর দশকের শেষের দিকে বার্ধক্যজনিত কারণে রাবেয়া খালা ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার জানাজায় গ্রামের বহু মানুষ শরীক হলেন। তাকে দাফন করা হলো এবং তার মৃত্যুর সাথে সেই ভিটাটি আবারও জনমানবহীন হয়ে পড়ল। রাবেয়া খালার কোনো উত্তরাধিকারী ছিল না, তাই জমিটি আবারও মকবুল সাহেবের পরিবারের দখলে চলে এলো। কিন্তু রাবেয়া খালা মারা যাওয়ার পর ওই ভিটার দিকে আর কেউই যেত না। জায়গাটি ধীরে ধীরে আরো জঙ্গলময় হয়ে উঠল। লতা পাতা, আগাছা আর কাটা বনে ঢেকে গেল সেই ছোট্ট ঘরটির ধ্বংসাবশেষ। গ্রামের মানুষ সন্ধ্যার পর ওই রাস্তা দিয়ে হাঁটতে ভয় পেত। তারা বলতো ওই ভিটা থেকে নাকি আজও আজানের ধ্বনি শোনা যায়। আবার কখনো কখনো গভীর রাতে গম্ভীর গলায় জিকিরের আওয়াজ ভেসে আসে। সময় গড়িয়ে 2000 সাল বা 2001 সালের দিকে চলে এলো। মকবুল সাহেব তখন বয়সের ভারে শয্যাশায়ী। সংসারের হাল ধরেছেন তার বড় ছেলে, আমাদের ঘরটার মূল ভুক্তভোগী জনাব জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর সাহেব ছিলেন তখন টকবকে যুবক, আধুনিক চিন্তাধারার মানুষ। তিনি চাইলেন পারিবারিক আয় বাড়ানোর জন্য নতুন কিছু করতে। তার মাথায় এলো পোল্ট্রি ফার্ম বা মুরগির খামারের বুদ্ধি। ব্রয়লার মুরগির ব্যবসা তখন বেশ লাভজনক, কিন্তু খামার করতে গেলে তো বড় আর খোলা জায়গার প্রয়োজন। তাদের বাড়ির আশেপাশের জমিগুলো সব ধানি জমি, সেখানে শেড করা সম্ভব নয়। জাহাঙ্গীর সাহেবের নজরে পড়ল সেই পরিত্যক্ত রাবেয়া খালার ভিটা। জায়গাটি অনেক বড় কিন্তু জঙ্গলে পরিপূর্ণ। জাহাঙ্গীর সাহেব ভাবলেন, অযথা জায়গাটা পড়ে আছে, সাপ বিচ্ছুর আস্তানা হয়ে আছে, পরিষ্কার করে খামার করলে তো মাসে ভালো টাকা আসবে। তিনি বাবার কাছে অনুমতি চাইলেন। মকবুল সাহেব অসুস্থ শরীরে ক্ষীণকণ্ঠে ছেলেকে সাবধান করেছিলেন। তিনি বলেছিলেন, বাবা জাহাঙ্গীর, এই জায়গাটা কিন্তু সাধারণ কোনো জায়গা নয়। রাবেয়া ওখানে ইবাদত বন্দিগি করত। জায়গাটা একটা আলাদা ভাব আছে, একটা পবিত্রতা আছে। ওখানে খামার না করলেই কি নয়? মুরগির খামার মানেই তো গন্ধ, অপরিচ্ছন্নতা। এই পাক জায়গায় এসব না করাই তো ভালো। একবার ভেবে দেখ আমার কথা। কিন্তু জাহাঙ্গীর সাহেব তখন লাভের চিন্তায় মশগুল। তিনি বাবাকে বোঝালেন, আব্বা, আপনি কুসংস্কারে বিশ্বাস করবেন না তো। ওটা তো এখন জঙ্গল হয়ে পড়ে আছে। পরিষ্কার করলে বরং গ্রামেরই ভালো হবে। মশা মাছি কমবে, সাপের উপদ্রব কমবে। এই কথা বলে তিনি এক প্রকার তার বাবাকে রাজি করিয়ে ফেললেন। শেষমেশ বাবার মনসম্মতি নিয়ে তিনি কাজে নেমে পড়লেন। আর এই সিদ্ধান্তই ছিল তার জীবনের সব থেকে বড় ভুল। তিনি জানতেন না তিনি নিজের অজান্তেই এক সুপ্ত আগ্নেয়গিরিতে পা দিতে যাচ্ছেন। কাজ শুরু হলো শীতের শুরুতে। গ্রামে শীতের সকালগুলো কুয়াশায় ঢাকা থাকে, চারদিক ঝাপসা, কয়েক হাত দূরেও মানুষকে চেনা যায় না। জাহাঙ্গীর সাহেব একজন ঠিকাদার নিয়োগ করলেন, যার নাম ছিল পারভেজ। পারভেজ ভাই ছিলেন বেশ সাহসী, তাগড়া আর কর্মঠ লোক। তিনি একজন লেবার নিয়ে জঙ্গল পরিষ্কারের কাজে নেমে পড়লেন। প্রথম দিনেই এক অদ্ভুত ঘটনা ঘটল।
লেবাররা যখন জঙ্গল পরিষ্কার করছিল তারা লক্ষ্য করলো সেখানে কোনো পাখির ডাক নেই, এমনকি কোনো পোকামাকড়ের শব্দও নেই। এক মৃত নিস্তব্ধতা গ্রাস করে আছে পুরো এলাকাটিকে, যেন প্রকৃতি দম বন্ধ করে কিছু একটার জন্য অপেক্ষা করছে। সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ালো সে বিশাল প্রাচীন তেঁতুল গাছটি। গাছটি কাটার সিদ্ধান্ত নেওয়া হলো। যেদিন গাছটি কাটার জন্য কোড়াল চালানো হলো সেদিন আকাশ ছিল পরিষ্কার, কিন্তু প্রথম কোপটি গাছে পড়ার সাথে সাথে হঠাৎ করে আকাশ কালো মেঘে ভরে গেল, বাতাসের গতি বেড়ে গেল। লেবাররা বলল গাছটি কাটার সময় নাকি গাছের ভেতর থেকে মানুষের গোঙানোর মতো শব্দ বের হচ্ছিল। কাঠের শরীর চিরে যখন কুড়ালটা ঢুকছিল মনে হচ্ছিল কোনো জীবন্ত মানুষের শরীরে যেন আঘাত করা হচ্ছে। বের হয়ে আসছিল লালচে আঠালো কষ, যা দেখতে অবিকল রক্তের মতো। একজন বয়স্ক লেবার তো কাজ ফেলেই চলে গেল। সে বলল, সাহেব, এই গাছ কাটার কাম আমার না, এই গাছে জান আছে, আমি পাপের ভাগীদার হতে পারবো না। কিন্তু জাহাঙ্গীর সাহেব বা পারভেজ ভাই সেটাকে কুসংস্কার, বাতাসের শব্দ বা কাঠের ক্যাচকেচানি বলে উড়িয়ে দিলেন। তারা জোর জোর করে কাজ চালিয়ে গেলেন। শেষ পর্যন্ত গাছটি কেটে ফেলা হলো। রাবেয়া খালা সেই ভাঙা ঘরটি বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হলো। মাটির বুক চিরে খুঁটি পোতা হলো, ইট বালু সিমেন্টের কাজ শুরু হলো। কিন্তু প্রকৃতির সেই পবিত্র শান্ত জায়গাটিকে যখন ব্যবসায়িক স্বার্থে তছনছ করা হচ্ছিল তখন তারা ঘুণাক্ষরেও টের পাননি যে তারা কার প্রশান্তিতে ব্যাঘাত ঘটাচ্ছেন। তারা জানতেন না তারা এমন এক ঘুমন্ত সত্তাকে জাগিয়ে তুলছেন যার ক্রোধ তাদের জীবনকে নরকে পরিণত করবে। খামারের কাজ প্রায় অর্ধেক শেষ। শীতের দেয়াল উঠে গেছে, টিনের চাল লাগানো বাকি, কিন্তু তখনই শুরু হলো বিপত্তি। শুরুতে বিষয়গুলো ছিল খুব সূক্ষ্ম, যা সহজে চোখে পড়তো না। প্রথম পরিবর্তনটা দেখা গেল জাহাঙ্গীর সাহেবের মধ্যে। তিনি অত্যন্ত মিশু, ভদ্র এবং শান্ত স্বভাবের মানুষ। 5 ওয়াক্ত নামাজ পড়তেন, গ্রামের মানুষের সাথে হাসি মুখে কথা বলতেন। কিন্তু হঠাৎ করেই তার নামাজ বন্ধ হয়ে গেল। তিনি আর মসজিদের দিকে পা বাড়াতেন না। জোহর আজান বা মাগরিবের আজান শুনলে তিনি অস্বস্তিতে ছটফট করতেন। কানে হাত দিয়ে থাকতেন যেন আজানের শব্দটা তার মস্তিষ্কে হাতুড়ির মতো আঘাত করছে। তার মেজাজ হয়ে উঠল রুক্ষ। কথায় কথায় তিনি স্ত্রী আর আশিক ভাইয়ের মায়ের সাথে দুর্ব্যবহার করতেন। যে মানুষটা আগে নিজের সন্তানকে জানের চেয়ে বেশি ভালোবাসতেন, তিনি এখন সেই সন্তানের কান্নার আওয়াজই সহ্য করতে পারতেন না। আশিক ভাই তখন অনেক ছোট। বাবার এই পরিবর্তন তাকে ভীত করে তুলত। জাহাঙ্গীর সাহেব বাড়ি ফিরতেন গভীর রাতে, আর তার শরীর থেকে আসতো এক অদ্ভুত গন্ধ। না, কোনো দুর্গন্ধ নয়, বরং খুব তীব্র প্রাচীন কোনো আতরের গন্ধ। কিন্তু সেই গন্ধে কোনো পবিত্রতা ছিল না, ছিল একদম বন্ধ করা মাদকতা। সবচেয়ে ভয়াবহ পরিবর্তন এলো খাদ্যাভ্যাসে। জাহাঙ্গীর সাহেব আগে খুব ভালো পরিমিত আহার করতেন, কিন্তু এখন তিনি গোগ্রাসে খেতে শুরু করলেন। দুপুরের খাবারে একাই 3-4 জন মানুষের ভাত তিনি একাই খেয়ে ফেলতেন। খাওয়ার সময় তার ভঙ্গি থাকতো পশুর মতো। তিনি হাতে খাবার মাখাতেন, গপ গপ করে গিলতেন এবং অদ্ভুত সব শব্দ করতেন। তার খাওয়ার দৃশ্য দেখে বাড়ির মহিলারা ভয় সরে যেতেন। কিন্তু আশ্চর্যের বিষয়, এত খাওয়ার পরেও তার শরীর 3 দিন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল। তার গায়ের রং তামাটে হয়ে গেল, চোখের নিচে পড়ল গভীর কালো গর্ত। তাকে দেখে মনে হতো তিনি নন, তার ভেতরের অন্য কেউ সেই খাবার হয়তো বা গ্রহণ করছে। তার শরীরের সব পুষ্টি যেন শুষে নিচ্ছে কোনো অদৃশ্য পরজীবী। অন্যদিকে ঠিকাদার পারভেজ ভাইয়েরও অবস্থা একই। তিনিও একই লক্ষণে আক্রান্ত হলেন। তারও মেজাজ খিটখিটে, অতিরিক্ত ক্ষুধা আর শরীর শুকিয়ে যাওয়া। কাজের সাইটে তিনি লেবারদের সাথেও অকারণে ঝগড়া করতেন।
একদিন তো তিনি দা নিয়ে লেবারদের ধাওয়া পর্যন্ত করলেন। তার চোখ দুটো ছিল রক্তের মতো লাল। গ্রামের মানুষ কানাঘুষা করতে শুরু করলো। কেউ বলল জাহাঙ্গীর সাহেবকে চিনে ধরেছে, কেউ বলল রাবেয়া বাবুর অভিশাপ লেগেছে। কিন্তু জাহাঙ্গীর সাহেব এসব কথা শুনে ক্ষেপে যেতেন। তিনি বলতেন, সব বাজে কথা, আমার শরীরের ক্লান্তি, তাই এমন লাগছে। আসল বিভীষিকা শুরু হলো কিছুদিন পরের রাতে। বরিশালে সেই গ্রামের রাত 8টা-9টা বাজলেই গভীর নিস্তব্ধতা নেমে আসে। ইলেকট্রিসিটি তখন সব ঘরে পৌঁছায়নি। হারিকেনের আলোয় ভরসা। সেই নিস্তব্ধতা ভেঙে জাহাঙ্গীর সাহেবের ঘর থেকে অদ্ভুত সব আওয়াজ ভেসে আসতো। আশিক ভাইয়ের মা বলতেন, গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়তো তখন জাহাঙ্গীর সাহেব বিছানায় উঠে বসতেন। অন্ধকারে তার চোখ দুটো জ্বলজ্বল করে জ্বলত। তিনি স্থির দৃষ্টিতে জানালার দিকে তাকিয়ে থাকতেন। মাঝে মাঝে তার গলা দিয়ে এমন এক গুড়গুড় শব্দ বের হতো যা কোনো মানুষের গলা শব্দ হতেই পারে না। মনে হতো বিশাল কোনো হিংস্র প্রাণী শিকারের অপেক্ষায় ওত পেতে আছে। একদিন রাতের ঘটনা। শীতের রাত, বাইরে ঘন কুয়াশা। আশিক ভাইয়ের মা হঠাৎ জেগে উঠলেন। দেখলেন পাশে জাহাঙ্গীর সাহেব নেই। ঘরের দরজাটা খোলা, বাইরে বাতাস বইছে হু হু করে। তিনি ভয়ে মশারি তুলে বের হলেন। হাতে একটা হ্যারিকেন নিয়ে বারান্দায় গেলেন। বারান্দায় গিয়ে তিনি যা দেখলেন তাতে তার রক্ত হিম হয়ে গেল। জাহাঙ্গীর সাহেব উঠোনের মাঝখানে দাঁড়িয়ে আছেন, পরনে শুধু একটা লুঙ্গি, গায়ে কোনো জামা নেই। এই হাড় কাঁপানো শীতেও তার কোনো বিকার নেই। তখন অবসর রাত, ঘুটঘুটে অন্ধকার। কিন্তু সেই অন্ধকারের মধ্যেও আশিক ভাইয়ের মা বুঝতে পারলেন জাহাঙ্গীর সাহেব একা নন, তিনি কারোর সাথে কথা বলছেন। তিনি হাত নেড়ে খুব উত্তেজিত হয়ে কথা বলছেন, কিন্তু তার সামনে কেউ নেই, কেবল শূন্য বাতাস আর চাদর কুয়াশার। জাহাঙ্গীর সাহেব অদ্ভুত এক ভাষায় কথা বলছেন। ভাষাটা আরবি বা ফার্সি মনে হচ্ছে, কিন্তু উচ্চারণ এত প্রাচীন, এত ভারী আর গম্ভীর যে সাধারণ মানুষের বোঝার সাধ্য নেই। মনে হচ্ছে বহু যুগ আগের কোনো রাজা বা বাদশার কথা হচ্ছে। কিছুক্ষণ পর হিসিস করে বাংলায় বলে উঠলেন, কেন ভাঙলি? না আমার থাকার জায়গা কেন ভাঙলি? পবিত্রতা নষ্ট করলি কেন? আমি তো তোদের কোনো ক্ষতি করিনি, তবে কেন আমার ঘর কেড়ে নিলি? এই কথাগুলো জাহাঙ্গীর সাহেবের মুখ দিয়ে বের হলেও কণ্ঠস্বর তার ছিল না। সেই কণ্ঠ ছিল অত্যন্ত ভারী, যেন কোনো গভীর কুয়া বা পাতাল থেকে উঠে আসছে। তাতে মিশেছিল হাজার বছরের ক্লান্তি আর চাপা ক্রোধ। আশিক ভাইয়ের মা আর সহ্য করতে পারলেন না। তিনি ভয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে বারান্দায় পড়ে গেলেন। শব্দ শুনে বাড়ির অন্যরাও জেগে উঠল। তারা ধরাধরি করে জাহাঙ্গীর সাহেবকে ঘরে আনলো, কিন্তু জাহাঙ্গীর সাহেব তখনও সেই ঘোরগোলা অবস্থায়। তার চোখ উল্টে আছে, মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। পরদিন সকালে জাহাঙ্গীর সাহেবকে যখন জিজ্ঞাসা করা হলো, তিনি কিছুই মনে করতে পারলেন না। তিনি স্বাভাবিক গলায় বললেন, আমি তো ঘুমিয়েছিলাম, তোমরা কি স্বপ্ন দেখেছ? কিন্তু তার শারীরিক অবনতি এবং পারিপার্শ্বিক অবস্থা বলে দিচ্ছিল কোনো বড় বিপদ আসন্ন। পরিবার বুঝতে পারল এটা ডাক্তারের কর্ম নয়, এটা সম্পূর্ণ আধ্যাত্মিক বা উপরি বাতাসের বিষয়। তারা স্থানীয় মসজিদের ইমাম সাহেবকে ডাকলেন। ইমাম সাহেব বেশ পরহেজগার মানুষ, তিনি ঝাড়ফুঁক জানেন। তিনি এলেন আসরের নামাজের পর। তার সাথে আরো কয়েকজন মুসল্লি। জাহাঙ্গীর সাহেবকে ঘরের মেঝেতে বসানো হলো। তার দুই পাশে দুজন শক্ত সামর্থ্য লোক তাকে ধরে বসলো, যেন তিনি দাপাদাপি করতে না পারেন। ইমাম সাহেব সামনে বসলেন। তিনি প্রথমে একটু পানি পড়া দিলেন জাহাঙ্গীর সাহেবের মুখে। জাহাঙ্গীর সাহেব পানি লাগার সাথে সাথে যেন কেঁপে উঠলেন। তিনি কোনো চিৎকার করলেন না, তিনি শুধু ইমাম সাহেবের দিকে তাকিয়ে বাঁকা হাসি হাসলেন।
সেই হাসিটা ছিল অত্যন্ত অবজ্ঞার। ইমাম সাহেব দোয়া ইউনুস পড়া শুরু করলেন, সাথে আয়াতুল কুরসি। সাধারণত জেনে ধরা রোগীরা আয়াতুল কুরসি শুনলে ছটফট করে, চিৎকার করে বলে, থাম, থামো, চলছে, অথবা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু এখানে ঘটল সম্পূর্ণ উল্টো। ইমাম সাহেব যখন আয়াতুল কুরসি পড়া শুরু করলেন এবং বললেন, আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, জাহাঙ্গীর সাহেব একবার স্থির হয়ে উঠে বসলেন। তার চোখের মনি একটু নড়ল না। ইমাম সাহেব পড়া চালিয়ে যাচ্ছেন। হঠাৎ জাহাঙ্গীর সাহেব গম্ভীর এবং ভরাট কণ্ঠে বলে উঠলেন, থামো। ঘর ভর্তি মানুষ চমকে উঠল। জাহাঙ্গীর সাহেব ইমাম সাহেবের চোখের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, তোমার মাখরাজ তো ঠিক হচ্ছে না হুজুর। আইন আর হামজার উচ্চারণ স্পষ্ট করো। তুমি আল্লাহর কালাম ভুল উচ্চারণে পড়ছো কেন? উপস্থিত সবাই স্তম্ভিত। জাহাঙ্গীর সাহেব সাধারণত বিয়ে পাশ করা একজন মানুষ। তিনি আরবি পড়তে পারেন ঠিকই, কিন্তু আরবি ব্যাকরণ বা তাজবিদ সম্বন্ধে তার এত গভীর জ্ঞান থাকার কথাই না। ইমাম সাহেব নিজেও ঘাবড়ে গেলেন। তিনি তো মাদ্রাসায় পড়া আলেম, তার ভুল ধরছে একজন সাধারণ মানুষ। ইমাম সাহেব নিজেকে সামলে নিয়ে আবার পড়া শুরু করলেন। তিনি ভাবলেন জিনটা হয়তো তাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, কিন্তু এবার যা ঘটল তা ছিল ইতিহাসের বিরলতম এক ঘটনা। ইমাম সাহেব পড়ার আগে জাহাঙ্গীর সাহেব নিজে আয়াতুল কুরসি পাঠ করতে শুরু করলেন। সেই তিলাওয়াত কোনো সাধারণ তিলাওয়াত ছিল না। কি সুন্দর সেই সুর, কি নিখুঁত সেই উচ্চারণ। মনে হলো যেন মক্কা মদিনার কোনো প্রধান কারি সাহেব সরাসরি তিলাওয়াত করছেন। তার গলার কণ্ঠস্বর বাজের মতো গম্ভীর, আবার একই সাথে মধুর। প্রতিটি হরফের হক আদায় তিনি তিলাওয়াত করে করছিলেন। তার পাঠ শুনে উপস্থিত সকলের গায়ে কাঁচা দিয়ে উঠল। ভয়ের চেয়ে বড় হয়ে দাঁড়ালো বিস্ময়। বাতাস যেন ভারী হয়ে উঠল। মনে হলো ঘরের ছাদ ভেদ করে কোনো আসমানি নূরের ছটা নেমে এসেছে। সবাই মন্ত্রমুগ্ধের মতো সেই তিলাওয়াত শুনতে লাগলো। তিলাওয়াত শেষ করে সেই সত্তাটি ইমাম সাহেবকে উদ্দেশ্য করে বলল, তোমরা যে কালাম দিয়ে আমাকে তাড়ানোর চেষ্টা করছো, সেই কালাম আমার ধমনীতে মিশে আছে। আমি আল্লাহর এক নগণ্য গোলাম। আমি গত 300 বছর ধরে এই কালামের চর্চা করছি। আমি এই কালামের সম্মান জানি। তোমরা কি মনে করো আমি কোনো নাপাক শয়তান? মূর্খ কোথাকার! যাকে তাড়াতে এসেছ তার সম্পর্কে না জেনেই তোমরা আগুন নিয়ে খেলতে এসেছ। ইমাম সাহেব ভয়ে ঘেমে নিয়ে একাকার হয়ে গেলেন। তার হাত পা কাঁপতে শুরু করলো। তিনি বুঝতে পারলেন তিনি যার মুখোমুখি হয়েছেন সে সাধারণ কোনো দুষ্ট জিন নয়। সে অত্যন্ত জ্ঞানী এবং শক্তিশালী আলেম জিন বা মুমিন কোনো জিন। এই ধরনের জিনের সাথে পাল্লা দেওয়া বা এদের সাথে তর্কে যাওয়া সাধারণত হুজুরদের কর্ম নয়। এদের জ্ঞান এবং ক্ষমতা মানুষের কল্পনারও বাইরে। ইমাম সাহেব আমতা আমতা করে দোয়া পড়া থামিয়ে দিলেন। তিনি দ্রুত তসবিহ কুটিয়ে উঠে দাঁড়ালেন। যাওয়ার সময় জাহাঙ্গীর সাহেবের বাবার কানে বারবার বলে গেলেন, মকবুল সাহেব, মাফ করবেন, এ আমার দ্বারা সম্ভব নয়। উনি সাধারণ কেউ নয়। আপনারা বড় কোনো আলেম, বুজুর্গ বা হক্কানি আলেমকে খবর দিন। আমার বিদ্যে এখানে খাটবে না। আপনারা আমাকে মাফ করুন। ঘটনাটি গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ল। একদিন পারভেজ ঠিকাদারের অবস্থা প্রচন্ড বেগতিক হয়ে গেল। তিনি তো বিছানায় পড়ে গেছেন, তার শরীর পচে যাওয়ার উপক্রম। দুই পরিবার মিলে সিদ্ধান্ত নিল তারা চরমোনাই বা ছাড়ছিনা থেকে বড় কোনো আলেমকে নিয়ে আসবেন। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর পাশের জেলায় এক অত্যন্ত পরহেজগার এবং বয়োজ্যেষ্ঠ আলেম মাওলানা লুৎফর রহমান সাহেবকে পাওয়া গেল। তিনি আসতেও রাজি হলেন। তিনি জিন চিকিৎসায় বেশ পারদর্শী এবং আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী ছিলেন বলে জনশ্রুতি আছে। মাওলানা সাহেব এলেন পরদিন দুপুরে। তিনি বাড়িতে ঢুকেই বললেন, এই বাড়ির বাতাসে এক ভারী চাপ অনুভব করছি, তবে কোনো দুর্গন্ধ নেই, বরং কেমন যেন একটা আতরের ঘ্রাণ পাচ্ছি।
এটা ভালো লক্ষণ। তিনি বুঝতে পারলেন প্রকৃতপক্ষে কোনো নোংরা পিশাচ নয়। তিনি জাহাঙ্গীর সাহেব এবং পারভেজ ভাইকে একটি বড় ঘরে বসালেন। বাড়ির অন্য সবাইকে বললেন অজু করে পাক পবিত্র হয়ে দরুদ শরীফ পড়তে। মাওলানা সাহেব জাহাঙ্গীর সাহেবের সামনে বসলেন। তিনি কোনো চিল্লাচিল্লি করলেন না, কোনো সরিষা পড়া বা আগরবাতি জ্বালালেন না। তিনি শুধু জাহাঙ্গীর সাহেবের চোখের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ইবাদাল্লাহ। মুহূর্তের মধ্যে জাহাঙ্গীর সাহেবের শরীর কেঁপে উঠল, তার মাথা নিচু হয়ে গেল। কিছুক্ষণ পর তিনি মাথা তুললেন। সে আগের গম্ভীর এবং ভারী কণ্ঠস্বর আবার ফিরে এলো। তিনি উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাওলানা সাহেব অত্যন্ত বিনয়ের সাথে জিজ্ঞাসা করলেন, আপনি কে? কেনই মাসুম মানুষগুলোকে কষ্ট দিচ্ছেন? এরা তো আপনার কোনো ক্ষতি করার কথা না, ভাবেননি? একজন মুমিন হয়ে আরেকজন মুমিন ভাইকে কষ্ট দেওয়াটা কি ঠিক? জাহাঙ্গীর সাহেবের ভেতরে থাকা সেই সত্তাটি যখন কথা বলা শুরু করলো, তার কথায় ফুটে উঠলে গভীর বেদনা আর ক্ষোভ। সে বলল, হুজুর, আমি এই জমিতে গত 300 বছর ধরে বাস করছি। ওই তেঁতুল গাছটি ছিল আমার ঘর। আমি সেখানে আল্লাহর ইবাদত করতাম। নির্জনে লোকচক্ষুর অন্তরালে আমি আমার রবের জিকির করতাম। রাবিয়া নামের যে মহিলাটি এখানে থাকতো সে ছিল বড়ই নেককার। তার ইবাদত আমার ইবাদত মিলে এই স্থানটি এক শান্তির বাগানে পরিণত হয়েছিল। আমি কখনো মানুষের কোনো ক্ষতি করিনি, বরং মানুষের দোয়ায় বরকতে সাহায্য করেছি। আমি আল্লাহ আমাকে উসিলা বানিয়েছেন, তার জন্য আলহামদুলিল্লাহ। কিন্তু মানুষ আমার কথা তো ভাবেনি। সে একটু থামলো। ঘরের ভেতরে তখন পিনপতন নীরবতা। বাইরে বাতাসে শোষ শব্দ যেন জিনের হাহাকারের সাথে তাল মেলাচ্ছে। সে আবার বলল, কিন্তু ওই লোকগুলো, ওই জাহাঙ্গীর আর তার ওই ঠিকাদার, এরা আমার ঘর ভেঙে দিয়েছে। ওরা আমার ইবাদতের জায়গায় নাপাক জুতো পরে ঢুকেছে। ওরা গাছ কাটার সময় একবারও আল্লাহর নাম নেয়নি, একবারও ভাবেনি যেখানে কোনো মাখলুকও থাকতে পারে। ওরা সেখানে মুরগির খামার করতে চেয়েছে, যেখানে মুরগির বিষ্ঠার গন্ধ আমার জায়নামাজ অপবিত্র করেছে। আমি সহ্য করতে পারিনি। আমার ঘর ভাঙা হয়েছে, আমার প্রশান্তি কেড়ে নেওয়া হয়েছে, আর তাই আমি এদের শান্তি কেড়ে নিয়েছি। মাওলানা সাহেব সব শুনলেন। তিনি বুঝলেন জিনটি মিথ্যা বলছে না। ইসলামের দৃষ্টিতে বিনা কারণে কোনো প্রাণী বা জিনের বাসস্থান ধ্বংস করা অনুচিত। তিনি নরম সুরে বললেন, দেখুন, এরা তো সাধারণ মানুষ, এদের চর্মচক্ষু নেই, এরা আপনাকে দেখতে পায় না। এরা যা করেছে না জেনে ভুল করে করেছে। আল্লাহ তো ক্ষমাশীল। আপনি যদি এদের ক্ষমা করে দেন তবে আল্লাহ আপনার মর্তবা আরো বাড়িয়ে দেবেন, আর প্রতিশোধ দিয়ে আপনি আপনার ঘরে ফেরত পাবেন। বরং আমরা একটা সমঝোতায় আসতে পারি। সেই সত্তাটি কিছুক্ষণ চুপ করে রইল। জাহাঙ্গীর সাহেবের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। বোঝা গেল জিনটির মনের রাগ কিছুটা কমেছে। সে বলল, আমি এদের ক্ষমা করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। মাওলানা সাহেব জিজ্ঞাসা করলেন, কি শর্ত? জিনটি বলল, এক, ওই জায়গায় কোনোদিন কোনো নাপাক স্থাপনা বা পোল্ট্রি খামার করা যাবে না। ওটা যেমন জঙ্গল ছিল বা বাগান ছিল তেমনই রাখতে হবে। দুই, আমার যে গাছটি ওরা কেটেছে ঠিক সেই জায়গায় 7টি ফলের গাছ লাগাতে হবে। তিন, এই দুইজনকে অর্থাৎ জাহাঙ্গীর ও পারভেজকে তওবা করতে হবে এবং নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 4, ওই স্থানটিকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যেন আমি সেখানে আমার ইবাদত চালিয়ে যেতে পারি। মাওলানা সাহেব সাথে সাথে রাজি হয়ে গেলেন। তিনি জাহাঙ্গীর সাহেবের পরিবারের মুরব্বীদের ডেকে শুনে শর্তগুলো বললেন। প্রাণ ভয় এবং ভক্তিস্বরে সবাই রাজি হয়ে গেল। সাথে সাথে সিদ্ধান্ত নেওয়া হলো পোল্ট্রি ফার্মের প্রজেক্ট বাতিল। ওই জায়গাটি পরিষ্কার করে সেখানে সুগন্ধি ফুলের গাছ আর ফলের গাছ লাগানো হবে। মাওলানা সাহেব তখন জিনটিকে উদ্দেশ্য করে বললেন, ভাই, আপনার শর্ত সব মেনে নেওয়া হয়েছে। এবার আপনি দয়া করে এই শরীর ছেড়ে যান, আল্লাহর ওয়াস্তেদের মুক্তি দিন। জিনটি বলল, আমি যাচ্ছি, তবে মনে রাখবেন, ওয়াদা ভঙ্গ হলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। এই কথা বলার সাথে সাথে জাহাঙ্গীর সাহেবের শরীরটা ধপাস করে বিছানায় লুটিয়ে পড়ল। একটা তীব্র ঝাঁকুনি দিয়ে তিনি জ্ঞান হারালেন। ওদিকে খবর এলো নিজের বাড়িতে পারভেজ ভাইও হঠাৎ করে বমি করে অজ্ঞান হয়ে পড়েছেন।
জ্ঞান ফেরার পর জাহাঙ্গীর সাহেব এবং পারভেজ ভাই দুজনেই ছিলেন অত্যন্ত দুর্বল। তাদের মনে হচ্ছিল যেন তাদের উপর দিয়ে বিশাল কোনো ঝড় বয়ে গেছে। কিন্তু সে রাক্ষসে ক্ষুধা আর সে অকারণে রাগ, রাতের বেলায় গুড়গুড় শব্দ সব নিমিষেই যেন উধাও হয়ে গেল। তাদের শরীরে আর আতরের সেই গন্ধও নেই। পরদিন সকালে জাহাঙ্গীর সাহেব লোক লাগিয়ে খামারের জন্য তৈরি করা অর্ধেক দেয়াল ভেঙে ফেললেন। তিনি নিজে দাঁড়িয়ে থেকে সেই জায়গাটি 7টি ফলের গাছ এবং কিছু হাসনাহেন ও বেলির ফুলের গাছ লাগালেন। জায়গাটিকে সুন্দর করে ঘেরাও করে দেওয়া হলো। পরিবারের সবাই মিলে গরিব দুঃখীদের খাওয়ালেন এবং আল্লাহর দরবারে তওবা করলেন। আজ প্রায় 22-23 বছর কেটে গেছে সেই ঘটনার পর। সেই জায়গাটি এখন এক বিশাল বাগানে পরিণত হয়েছে। হরেক রকমের ফলের গাছ ভরে গেছে সেই ভিটা। আশিক ভাই বলেছেন আজও তারা ওই বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় এক ধরনের পবিত্র সুবাস পান। মাঝে মাঝে গভীর রাতে যখন চারদিক নিস্তব্ধ থাকে তখন নাকি ওই বাগান থেকে খুব নিচু স্বরে মিষ্টি সুরে কোরআন তিলাওয়াতের আওয়াজ ভেসে আসে। তবে এতে ভয়ের কিছু নেই, বরং শুনলে মনটা শান্ত হয়ে যায়। জাহাঙ্গীর সাহেব এখন বেশ বয়স্ক। তিনি নিয়ম করে ওই বাগানের পরিচর্যা করেন। তিনি জানেন তার অদেখা প্রতিবেশীটি সেখানে আছেন এবং আল্লাহর ইবাদতে মগ্ন আছেন। তারা একে অপরের নীরব বন্ধু। তো এই ছিল আজকের ঘটনা। প্রিয় লিসেনার্স, আমি সিফাত আলম আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি। কোনো কথা না বাড়িয়ে আমরা পরবর্তী ঘটনায় যাব। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং ভূত.com এর সকল শ্রোতাবৃন্দকে রয়েছে আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা আর 2026 সালের অগ্রিম শুভেচ্ছা। তো এত কথা না বলে আমি আমার ঘটনায় চলে আসি। তো ভাই সবার মতো বলবো না যে আমি 2012 সাল থেকে বা 13 সাল থেকে ভূত.com এর সঙ্গে আছি। আমি জানি না যে আগে ভূত.com বলে কিছু একটা ছিল। আমি আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে জানতে পারি ভূত.com সম্পর্কে। এটা 2023 সালে। তো সেইখান থেকে প্রতিদিন আপনার প্রতিটা এপিসোড আমি শুনি। তো আমি আমার ঘটনায় চলে আসি। তো আমার ঘটনাটা আমার সাথে ঘটে খুব রিসেন্ট, কিন্তু এই ঘটনাটা রিসেন্ট হইলেও আমার এই ঘটনার পিছনে আমার অনেক ইতিহাস রয়েছে। এটা আমার বয়স যখন 6 বছর তখন থেকে এই ঘটনার সঙ্গে আমি জড়িত, কিন্তু এরকম মর্মান্তিক ঘটনা কখনো ঘটে নাই বা এরকম ঘটনা রিয়েলাইজ আমি করি নাই, ফেস করি নাই। তো সেটা আমি এখন সবার সামনে বলতে চাই। তো এর আগে আমি একটা ঘটনা পাঠিয়েছি রাসেল ভাই, তো আপনি সেটা কোনো কারণবশত হয়তো সিলেক্ট করেন নাই। তো এত কথা না বাড়িয়ে আমি আমার ঘটনায় চলে আসি। তো রিসেন্ট ভাই আমার বিয়ে ঠিক হয়েছে। তো আমি আমার হবু বউয়ের সাথে প্রায় রাত 10টা 11টা 12টা এমনকি রাত 1টা অব্দিও কথা বলি। তো আমি থাকি চট্টগ্রাম স্টিল কোম্পানিতে। এটা একটা চায়না কোম্পানি। তো চট্টগ্রামের কোথায় এটা বললাম না, পরিচয় গোপন রাখার জন্য। তো এখানকার বেড গুলা মানে আমরা যেখানে রাত্রে থাকি আর কি, এখানে বেড গুলা 2টা মানে 2 তলা বিশিষ্ট। নিচের তলায় একজন থাকে, উপর তলায় একজন থাকে। তো আমি থাকি উপরের তলায়। আর রাত 11টা 12টা নাগাদ আমি কথা বলে যখন আমি শুইতে যাই মানে ঘুমাইতে যাই, আমার তখন প্রচুর ঘুম পাচ্ছিল, কিন্তু সবার সাথে সাথে আমার কেমন একটা ঘুম চলে আসছে আর কি। তবে ঘুমটা হালকা হালকা, আমি বুঝতে পারতেছি যে আমার ঘুমটা পোক্ত হয় নাই। তো ভাই আমি যখন শোবার সাথে সাথে আমার মনে হলো যে রুমের বাইরে দিয়ে কেউ পায়চারি করতেছে। তো আমি ভাবলাম হয়তো কেউ বাইরে আছে। কিছুক্ষণ পর মনে হলো যে ভাই রুমের দরজাটা খোলা, কিন্তু ভাই বিশ্বাস করেন সম্পূর্ণ আমি রুমের দরজাটা লক করে এসে শুইছি। তো রুমের দরজা খোলা, তবে আমি যখন সাইড দিয়ে তাকাচ্ছি মানে আমি তাকাইতে পারতেছি না, আমার পুরো শরীরটা ফ্রিজ হয়ে গেছে। তো আর চোখে দেখতে পাচ্ছি আর কি রুমের দরজা খোলা আর আবসা আলোতে একটা কালো অবয়ব দাঁড়িয়ে রয়েছে। তো প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে, আমি আমার শরীরটা পুরো ফ্রিজ, আমি নড়াতেই পারতেছি না। তো কিছুক্ষণ পর ভাই মনে হলো যে আমার ঘাড়ের কাছ থেকে একটা হাত, লম্বা লোম যুক্ত একটা হাত আসলো আর কি। তো আমি ভাবতেছি যে আমার তখন এটা আধ্যাত্মিক বিষয় বা এটা ভৌতিক বিষয় এরকম আমি জানি না।
এরকম কোনো কিছু আমার মাথায় আসতেছে না আর কি। আমি ভাবতেছি হয়তো রাতে ফোন চুরি করার জন্য আসতেছে। আর আমি রিসেন্ট ফোন কিনছি 1 মাসের মতো হচ্ছে। তো আমি ভাবতেছি যে আমার ফোনটা চুরি করার জন্য কেউ আসছে আর কি। তো আমি ভাই চেষ্টা করতেছি আমার ফোনটা নিয়ে আমার কম্বল নিচে আনতে, মানে ফোনটা আমি সেভ করতে, কিন্তু আমার শরীর পুরাই ফ্রিজ। আমি ভাই নড়াচড়াই করতে পারতেছি না। তো কিছুক্ষণ পরে হঠাৎ করে হাতটা আমার গলা চেপে ধরলো। তো ভাই বিশ্বাস করেন আমার দম বন্ধ হয়ে আসতেছে যে এত জোরে যে আমার গলাটা টিপে ধরছে। আর আমি ভাই নড়তেই পারতেছি না আর কি, এমন একটা অবস্থা। আমি তাদের হাতটাতে বাধা দিব এরকম কোনো শক্তি আমার ভিতরে নাই। তো এত জোরে গলাটা টিপে ধরছে ভাই, বিশ্বাস করেন আমার দম বন্ধ হয়ে আসতেছে। মানে সেটা আমি কিভাবে বোঝাবো তো আপনাদের, যেটা আমি রিয়েলাইজ করছি, আমি ফেস করছি, আমি বুঝতে পারতেছি যে আমার কেমনটা লাগছিল। তো ভাই আমি খুব কষ্টে চিৎকার দেওয়ার চেষ্টা করলাম, তো চিৎকার তো বেরোচ্ছে না। তো এক এক পর্যায়ে চিৎকারটা মানে হালকা গোঙানির শব্দ বেরোচ্ছে। তো সাথে সাথে দেখি আমার ওইটা গলা থেকে হাতটা ছেড়ে দিছে আর কি। দেওয়ার পরে আমি উঠে বসছি, তখন আমার শরীর একদম ঠিক। আমি উঠে বসছি, বসে আমি ফার্স্টে আমার ফোনটা চেক করছি যে আমার ফোনটা আছে কিনা। তো আমার ফোনটা আছে। তারপরে আমি রুমের দরজার দিকে তাকাইছি যে আসলে রুমের দরজাটা খোলা ছিল নাকি বন্ধ। তো অবাক করা বিষয় ভাই, রুমের দরজাটা বন্ধ। তো আমি ভাবলাম যে হয়তো এটা আমার স্বপ্ন, বা আমি স্বপ্নে দেখছি। আর আমি তো নিয়মিত ভূত.com শুনি যে কালো জাদুর বিষয়ে, বিভিন্ন রকম বিষয়ে ঘটনা আমার মাথার ভিতরে সবসময় চলতেই থাকে। এর জন্য আমি ভাবছি হয়তো এটা আমার মনের ভুল। তো ভাই নর্মালি আমি আমার বেডে পানি থাকে, তবে পানি খেয়ে শুয়ে পড়ছি। শুয়ে পড়ার পরে আমি ঘুমাই গেছি। তো তারপরে আর কিছু হয় নাই। তো সকালে যখন আমি ডিউটিতে যাব, তখন আমার একটা অভ্যাস যে সকালে উঠে মুখ ধুয়ে হালকা ফেস ক্লিন করার জন্য ফেস ওয়াশ, তারপরে যে শীতকাল তো এখন যে লোশন টোশন এগুলো মেখে যায়, তো এই জন্য আমি মাখার জন্য আমি আয়নার সামনে গেছি আর কি। আমার ছোট আয়না ছিল, আয়নার সামনে গিয়ে দেখি ভাই আমার গলায় মানে কেউ যদি গলা টিপে ধরে, খুব জোরে টিপে ধরে। তো যে কটা হাতের দাগ, মানে 5 আঙুলের দাগ পুরো আমার গলা। আমি তো ভাই কালো মানুষ, কিন্তু এরপরে আমার গলায় একদম স্পষ্ট বোঝা যাচ্ছে যে কি আমার গলা টিপে ধরছে আর কি। মানে রক্তর একটা ছাপ পড়ে গেছে আর কি, মানে গলা কালো হয়ে গেছে। আর এই যে ওর বড় আঙুলের যে হাত, যে আঙুলটা ছিল, ওইখানে একটা ভাই আঁচড়ের দাগ। মানে বিশ্বাস করেন ভাই, একটা আঁচড়ের দাগ। আমি তো অবাক যে হয়তো আমি স্বপ্নে দেখছি, তাইলে আঁচড়ের দাগ কিভাবে আসলো। আর এই যে গোলাপি ভিতরে ছাপ, এটা কিভাবে আসলো ভাই? এটা আমি পরে বুঝলাম যে এটা স্বপ্নে না, এটা তো বাস্তব ছিল। কিন্তু ভাই আরেকটা কথা, যে এটা কিন্তু ভাই এর পিছনে অনেক লম্বা একটা স্টোরি আছে। আপনি যদি চান ভাই, তো আমি স্টুডিওতে আসতে না পারলেও ভাই যে আপনার লাইভে আপনি কোনোভাবে আইসা যে শেয়ার করতে বলেন, তো আমি শেয়ার করতে পারি। আর যে এটা অনেক লম্বা একটা কাহিনী আছে। এটা কিন্তু ভাই আজকে না, আজকে যে এমনটা হয়েছে, এমনটা হয়েছে এটা আমার বয়স যখন 6 বছর, সেখান থেকে আমার এরকম সমস্যা আর কি, জিন বিষয়ক সমস্যা আছে। আর এই যে গলা টিপে ধরা, আমার মারার চেষ্টা করা, এটা কিন্তু ভাই এমনি এমনি হয় নাই। এটার পিছনে অনেক বড় একটা কারণ আছে, সে কারণটা আমি জানিও। এটা আপনাদের সাথে শেয়ার করবো, যে আপনারা আমার ভিডিও, আমার ভয়েসটা শুনেন। আসলে আমার ঠান্ডা লাগছে, তো এই জন্য আমি কথা বলতে পারতেছি না, অতিরিক্ত বাতাস, সেজন্য নয়েজ থাকতেই পারে। তো কোনো সমস্যা হইলে, আর আমার কথা বলার কোনো এক্সপিরিয়েন্স নাই, এর আগে আমি কখনো কথা বলি নাই বা কিছু করি নাই, কখনো ভয়েস পাঠাই নাই। ইভেন আমি মানুষের সাথে কলের কথাও বলি না, আমার লজ্জা লাগে আর কি। মানে আমার ভয়েসটা মনে হয় না, আমার ভয়েসটা খারাপ আমার কাছে। তো যাই হোক, আপনাদের যদি ভালো মনে হয় তো এটা সিলেক্ট করেন। আর আসসালামু আলাইকুম, আপনার সবাই ভালো থাকবেন, ভূত.com এর সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল মারুফ বলছি।
ভূত.কমে নিজেকে প্রেজেন্ট করতে পেরে ভালো লাগছে। রাসেল ভাইয়ের সাথে তো পুরানো পরিচয়, সেই জীবনের শুরু থেকে রাসেল ভাইয়ের সাথে কোনো না কোনো কণ্ঠ ওনার শুনে আমাদের খুব সুন্দর কিছু সময় পার হয়েছে। আজকে নিজে আমি এখানে ঘটনা বলতে পেরে আমার খুবই ভালো লাগছে, এক্সাইটমেন্ট লাগছে। তো আজকে আমি যে ঘটনাটা বলবো এটা একটা শোনা মাধ্যমের ঘটনা, কিন্তু ভিকটিমের নিজের কাছ থেকে শোনা। উনি হচ্ছেন আমার বড় চাচির আম্মা, উনি আমার বড় মা, ওনার নিজের সাথে ঘটা ঘটনা। তো ঘটনার শুরুটা এরকম ছিল, উনি খুবই পরহেজগার টাইপের মানুষ, পরপুরুষের সামনে পর্যন্ত যায় না এরকম একটা মানুষ। উনি খুবই নামাজি ছিলেন, মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। এমন মানুষের জান্নাতে যাওয়া উচিত ইনশাআল্লাহ। তো উনি নিজে বলেছেন একদিন, ওই দিন রাতটা আবার খুব সুন্দর ছিল, একবারে ঘন বর্ষার রাত, বিদ্যুৎ চলে গেছিল। আমি বাচ্চা মানুষ, বায়না ধরছিলাম আমাকে ভূতের ঘটনা বলো, ভূতের ঘটনা বলো। তারপরে উনি বলতে বাধ্য হয়েছিলেন, শুরু করতে চাননি। তারপরে বলেছে, শোনো আমার নিজের একটা ঘটনা বলি। তখন আমার পাশে আমার মা ছিল, আমি মায়ের কোলে শুয়েছিলাম, আম্মুও শুনতে চেয়েছে। যখন বড় মানুষ ইন্টারেস্ট প্রকাশ করেছে, পরে উনি ঘটনা বলা শুরু করেছেন। তো উনি তাহাজ্জুদের নামাজ পড়তেন প্রতিদিন। তো আগেকার যে বাড়ির মডেল গুলো ছিল, আজকের মতো যে অ্যাটাচড বাথরুম এরকম তার ছিল না, কলপার ছিল বাহিরে, ওইখান থেকে যে প্রসাবখানা ছিল বা টয়লেট ছিল, এগুলো ছিল আরো দূরে। ওইখান থেকে জরুরত ছেড়ে এসে আবার উজু করে তারপরে ঘরে যাওয়া লাগতো। তো উনি এরকম একদিন উজু করতেছেন বাহিরে কলপারে যখন উজু করতেছেন, তখন উনি দেখেননি ফার্স্টে হচ্ছে ঝোপঝাড়ে কিছু আওয়াজ পাওয়া যাচ্ছে। এবং আগের দিনের মানুষ যারা ছিলেন, আপনি হয়তো জেনে থাকবেন রাসেল ভাই, যে তারা এরকম কিছু ছোট ছোট অশরীরী ঘটনাকে তেমন ভাবে পাত্তাই দিতেন না, বা এতটা ইউজ টু ছিলেন, তারা এমন কিছু মার্ক করতো না। তো বড় মাও এবং তেমন কিছু মার্ক করেনি। তো এক পর্যায়ে হচ্ছে কি, উনি নিজে বলছেন, উজু করার এক পর্যায়ে আমি দেখি কলপারের পাশে জঙ্গল থেকে একটা ছোট বাচ্চা, সুন্দর ফুটফুটে ছোট বাচ্চা, মেয়ে বাচ্চা, শাড়ি পরা, হলুদ রঙের শাড়ি পরা, খুব সুন্দর একটা ছোট বাচ্চাকে শাড়ি দিয়ে পরলে সাজাইলে যেরকম সুন্দর লাগবে, এরকম সুন্দর একটা বাচ্চা তা দিন দিন করে নাচতেছে, সুন্দর করে নেচে নেচে লাফ দিয়ে একটু এই জায়গায়, একটু এই জায়গায়, একটু এই জায়গায়, এরকম। ফার্স্টে একটু আনক্লিয়ার দেখা যাচ্ছিল, পরে আস্তে আস্তে এক পর্যায়ে সামনে চলে আসছে, একবারে সরাসরি উনার চোখের দেখা ঘটনা। উনি বলেছেন যে একবারে সামনে চলে আসছে। তো ওনার ততক্ষণে হাত পা ফ্রিজ হয়ে গেছে, কিন্তু পরহেজগার মানুষ তো, সাহস আল্লাহ রেখেছেন মনে অনেক। উনি দাঁড়িয়ে দেখছেন কি ঘটছে ঘটনা। এক পর্যায়ে বাচ্চাটা সামনে এসে, বাচ্চাটা কেমন যেন চোখের পলকে কেমন যেন কুৎসিত হয়ে গেছে। আমি ঘটনাটা বলছি ময়মনসিংহ এর হালুয়াঘাট সীমান্তবর্তী এলাকা, ওইখানে অন্ধকার রাতে হালকা হালকা চাঁদের আলো উনি দেখলেন যে চেহারাটা কেমন কুৎসিত হয়ে গেছেন। চাঁদের আলো বলা ঠিক হবে না, কারণ উনি নিয়ে গেছেন, কুপি নিয়ে গেছেন। তো কুৎসিত হয়ে গেলে বড় মাকে একসময় সরাসরি থ্রেট করতেছেন। এমন কোন ঘটনা আমি আমার লাইফে আর দ্বিতীয়টি শুনিনি। সরাসরি থ্রেট করতেছেন, তোকে আজকে খেয়ে ফেলবো। মানে আঞ্চলিক ভাষাই হয়তো বলছে যে তোরে আজকে খাইছি, এরকম টাইপের একটা থ্রেট, যে তোরে আজকে খাইছি। তো এইটা ফাইনালি বলার পরে বড় মার উনার পেশেন্স যে আছে বা সাহসটা ধরে রাখতে পারলেন, উনি চিৎকার করে ফেলছেন। চিৎকার করে ফেললে তার যে ছেলেরা আছে তারা বের হয়ে আসছে হুড়মুড় করে ঘুম থেকে উঠে। তারপরে উনি ফাইনালি যখন মানুষ বের হয়ে আসছে, তখন উনি সেন্সলেস হয়ে গেছে। তো ওনাকে ধরে টরে নিয়ে পরে মাথায় পানি টানি দিয়ে পরে সুস্থ করা হয়েছে। উনি পরে নামাজও পড়েছেন, ফজরের নামাজও পড়েছেন, সবই ঠিক রেখেছেন। তারপরে ওনার স্বাভাবিক লাইফ। ঘটনা আসলে এখানেই শেষ। তো এইটার যে টাইপটা, আমরা তো সাধারণত ভৌতিক ঘটনা শুনি, একটার সাথে আরেকটা লিঙ্ক করা যাবে। আমার মনে হয় স্পেসিফিক কোন ব্রিড অফ জিন্স বা অশরীরী সত্তা, এদের মনে হয় একটা টাইপ আছে বাচ্চার রূপ নেওয়ার। কারণ হচ্ছে, আমি একটা ঘটনার সাথে লিঙ্ক করতে চাই, করা উচিত হচ্ছে কিনা জানি না। কিছুদিন আগে একটা ফেসবুক পেজ, ওই চলতি রহস্য বা কিছু একটা এরকম ধরনের, এই পেজে একটা ঘটনা শুনলাম, ব্রাহ্মণবাড়িয়ার হাওর অঞ্চলের ঘটনা। সেইখানেও একটা লোক এরকম একটা ঘটনার বিবৃতি দিলেন যে উনি মাছ ধরতে গেছেন একা নৌকায়, একটা নাকি বাচ্চা ওই পাট ক্ষেতের এইখানে খেলতেছে।
খেলতে খেলে এক পর্যায়ে নাকি নৌকায় এসে উঠে বসেছে, উনি সরাসরি দেখেছেন ওনার ভাষ্যমতে। তো আমি এই দুইটার সাথে পরে রিসেন্টলি লিঙ্ক করতে পারলাম যে মনে হয় একটা স্পেসিফিক ব্রিড আছে যারা বাচ্চার রূপটাই বেশি নেয়। একটা সুন্দর ফুটফুটে বাচ্চা আপনি রাতের অন্ধকারে দেখছেন, যেই জায়গায় একটা বাচ্চার থাকার কথা নেই সেই জায়গায় খেলতেছে, হঠাৎ করে সামনে এসে কুচিত একটা রূপ নিয়ে বলতেছে তোরে আজকে খাইছি। তো দ্যাট মাচ অফ গার্ডস আমাদের হবে না কখনোই। হ্যাটস অফ টু দেম, তারা ছিলেন, তারা এইসব ফেস করেছেন, তারা সার্ভাইভ করেছেন। তো ওই দিন রাতে এইরকম একটা ঘটনা ওনার কাছ থেকে শুনেছিলাম। ঘটনাটা শর্ট, এতটুকুই ছিল আমার কাছে বলা। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।